যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। খোঁজা হচ্ছে বাণিজ্য ঘাটতি কমানোর পথ। শর্ত পর্যালোচনায় ঢাকায় আইএমএফের প্রতিনিধি দল। জুনেই ঋণের 2 কিস্তি ছাড়ের আশায় সরকার। ওয়াং ফুডসের এমডির বিরুদ্ধে ডিলারদের অর্থ লোপাটের অভিযোগ। ডিএসইকে তথ্য না দিয়েই উৎপাদন বন্ধ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাবেক আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি। তারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক পর্যালোচনায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে উপদেষ্টা, বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা অংশ নেবেন। এদিকে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে শুল্ক কর কমানো যায় কিনা তা পর্যালোচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে 2,500-এর মতো পণ্য আমদানি করা হয়। সেসব পণ্যের ওপর শুল্ক কর কত তা পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সেবার শুল্ক নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। এছাড়া লিজের পণ্য শুল্ক কর সুবিধা বাড়ানো যায় কিনা তাও খতিয়ে দেখছে এনবিআর। কাল এ নিয়ে বৈঠক ডেকেছে এনবিআর। গত বুধবার বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আমরা জানতে চাইব, আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশেও শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্পের এই শুল্ক নীতি বিশ্ব অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? দেখুন, এটি একেবারেই প্রচলিত যে ডব্লিউটিও শুল্ক কাঠামো তার বিরোধী। সচরাচর বিশ্বব্যাপী বিভিন্ন দেশ তার ইমার্জেন্সি সিচুয়েশনে তার বিভিন্ন সময় প্রয়োজন বোধে শুল্ক আরোপ করে থাকে, কিন্তু এটি করা হয়েছে হলো বাণিজ্য ঘাটতি কমানোর উদ্দেশ্যে প্রচলিত শুল্ক কাঠামোগুলো বাদ দিয়ে। ফলে প্রায় সমস্ত বিশ্বব্যাপী সমস্ত দেশগুলোর উপরে ন্যূনতম 10% থেকে সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। ফলে যেটি হবে যে মার্কিন বাজারে যে ধরনের পণ্য প্রবেশ করবে, এই সমস্ত পণ্যগুলো এখন উচ্চ মূল্যে সেখানে বিক্রি হবে, এবং তার ফলে যেটি হবে যে মার্কিন ভোক্তাদের উচ্চ মূল্যে পণ্য ক্রয় করতে হবে। বিশেষত এর নেতিবাচক অভিঘাত পড়বে ক্ষুদ্র মাঝারি আয়ের যারা মানুষ, নিম্ন আয়ের যারা মানুষ মার্কিন বাজারে তারা পড়বেন, এবং আমাদের মতো যারা ক্ষুদ্র স্বল্প মূল্যের পণ্য রপ্তানিকারক যারা, তাদের পণ্যে বরঞ্চ এর অভিঘাতটি তুলনামূলকভাবে বেশি পড়বে। ফলে তাদের যখন এগুলো ক্রয় কমবে, উচ্চ মূল্যস্ফীতির কারণে যখন সেখানে অর্থনৈতিকভাবে কিছুটা স্রোতাবস্থা আসবে সামনের দিনগুলোতে, তাতে আমাদের রপ্তানি কমবে এবং তাদের ক্রয়ও কমবে। পাশাপাশি যেটি হবে, এর একটা প্রতিঘাত আমরা দেখবো অন্যান্য বাজারগুলোতেও। কেননা তখন সবাই মার্কিন বাজার যদি তখন সবাই এড়িয়ে গিয়ে অন্য বড় বাজারগুলোতে তখন রপ্তানির উদ্যোগগুলো নেয়, তখন সেখানে আবার আরেক রকমের প্রতিযোগিতা বৃদ্ধি হবে। ফলে আমরা অন্য বাজারগুলোতে তখন অসম আরেক রকমের প্রতিযোগিতার সম্মুখীন হব। মোট কথা, বিশ্ব বাণিজ্যের জন্য, বিশ্ব অর্থনীতির জন্য এই যে অভাবনীয় যে সমস্ত শুল্ক কাঠামো প্রবর্তন করা হয়েছে, এটা প্রবৃদ্ধি স্রোতগতি করবে, বাণিজ্য কমিয়ে দেবে, দারিদ্র বৃদ্ধি করবে, কর্মসংস্থানে এর এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। গোলাম মোয়াজ্জেম, আপনি অর্থনীতিতে বিভিন্ন প্রভাব নিয়ে বলছিলেন, এই শুল্কের প্রভাব। তো আমরা দেখেছি যে এরই মধ্যে অনেকেই কিন্তু মন্দার আশঙ্কা করছে। এরই মধ্যে আমরা জানি যে আমেরিকার যে বিনিয়োগ ব্যাংক রয়েছে জেপি মর্গান, তারা পূর্বাভাস দিয়েছে চলতি বছর খোদ মার্কিন অর্থনীতি মন্দার মুখোমুখি হতে পারে। এ সম্ভাবনা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে এই বাস্তবতাটি মেনেই সম্ভবত ট্রাম্প প্রশাসন এইদিকে গিয়েছেন। তারা এটি যে জানেন না, তাদের ইকোনমিক অ্যাডভাইজারি উইং, যে বিশাল বড় ইকোনমিক অ্যাডভাইজার্স বা ইকোনমিক টিম আছেন, তারা এগুলো জেনেই গিয়েছেন, এবং তারা জেনে এরকম একটা উদ্যোগের মধ্যে গিয়েছেন। কারণ তারা
একটা তাদের মতো করে তারা একটা পরিবর্তন চান সেখানে, যেখানে পলিটিক্যাল সিস্টেম, গ্লোবাল ইকোনমিক সিস্টেমে তারা একটা পরিবর্তন চান, যেখানে ট্রাম্পের যে আমেরিকা ফার্স্ট নীতি বা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইনের যে সমস্ত নীতি, সেটার ধরেই তারা এগুচ্ছেন। সুতরাং তারা একটা সাময়িক যে এখানে এক ধরনের মন্দাবস্থা আসবে এটা ধরেই তারা এগুচ্ছেন, এবং এর ফলে তারা এক ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনের আরোপ হতে পারে সেটিও তারা ওয়াকিবহাল। আর একটি যেটি চাচ্ছেন তারা, বিশ্ব যে বড় বড় ইনস্টিটিউশনস গুলো রয়েছে, ইউএন বেস, ডব্লিউটিও বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো, এগুলো থেকেও তারা বেরিয়ে যেতে চাচ্ছেন, এবং সেই আলোকে এই ধরনের উদ্যোগগুলোর দিকে তারা যাচ্ছেন। গোলাম মোয়াজ্জেম, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে সামনের দিনে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের একটা পরিবর্তন আসছে, যেখানে কিনা শুল্ক সুবিধা নিয়ে যে একটা মুক্ত বাণিজ্য বাজার ছিল সেখান থেকেই অনেকটা বেরিয়ে যাচ্ছে বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলো? সেটাই মনে হচ্ছে, কেননা ইতিমধ্যে আমরা কানাডার পক্ষ থেকে মার্কিন কারের উপরে 25% শুল্ক আরোপ করতে দেখেছি, চীনকে দেখেছি মার্কিন সমস্ত পণ্যের উপরে নতুন করে 34% শুল্ক আরোপ করতে। সুতরাং যেটি হচ্ছে, সারা বিশ্ব এখন একটা উচ্চ শুল্ক কাঠামোর ভিতরে ঢুকে যাচ্ছে। এতদিন পর্যন্ত শুল্ক কমিয়ে আনার যে একটা বিশ্বব্যাপী ডব্লিউটিও ব্যবস্থা ছিল, যেটাতে সকলের শুল্ক কমবে এবং বিশ্ব বাণিজ্য বৃদ্ধি পাবে, তাতে কল্যাণ বাড়বে, বিনিয়োগ বাড়বে, সেই কাঠামো থেকে এখন যেটি যাওয়া হচ্ছে এক ধরনের সংরক্ষণবাদী নীতিতে, উচ্চ শুল্ক, উচ্চ এবং তার ফলে কম উৎপাদন, কম রপ্তানি, এরকম একটি কাঠামোর দিকে যাওয়া হচ্ছে, যাতে প্রবৃদ্ধি কমবে এবং তার ফলে এক ধরনের সংরক্ষণবাদী ব্যবস্থা আসবে, এবং এর ফলে প্রায় সমস্ত বিশ্বই কম বেশি এর ফলে এফেক্টেড হবে। যদিও আমাদের কাছে ঠিক পরিষ্কার না, সম্ভবত আমরা যে শুল্ক কাঠামোটি শুনতে পেরেছি, পরবর্তী স্টেপটি সম্ভবত এখন আমরা জানি না। সম্ভবত আসতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই নতুন শুল্ক কাঠামোর আলোকে বিশ্বব্যাপী তাদের যে মোর্চা, নতুন বাণিজ্য মোর্চা বা বাণিজ্য কাঠামো, এটি এখনো তারা ঘোষণা করেননি। সম্ভবত এরকম কিছু আগামী দিনে আসতে যাচ্ছে, যেটি আগামী দিনের বিষয়গুলোকে নির্ধারণ করবে। আমরা জানি যে যেসব দেশের উপর শুল্ক আরোপ করা হয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু এরই মধ্যে সমঝোতা করছে যুক্তরাষ্ট্রের সাথে, অনেকে আবার পাল্টা শুল্ক আরোপ করছে। তো বাংলাদেশ সরকার এরই মধ্যে পর্যালোচনা শুরু করেছে শুল্ক নিয়ে। তো বাংলাদেশের আসলে কৌশল কি হবে বা কি ধরনের কৌশল নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? প্রথমেই মনে রাখা দরকার, যে শুল্কের কথা বলা হচ্ছে এটি আসলে শুল্ক না, এটি আসলে ডব্লিউটিও ব্যবস্থার শুল্ক না, এটি হচ্ছে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্দেশ্যে এই প্রক্রিয়াটি। সুতরাং আমরা যেন অতিমাত্রায় শুল্কায়িত উপায়ে সমাধান যেন না পাওয়ার চেষ্টা করি, বরঞ্চ আমাদের লক্ষ্য থাকা উচিত বাণিজ্য ঘাটতি কমানোর জায়গাটিতে, অর্থাৎ মার্কিন পণ্য বেশি আমদানি করা তুলনা এবং আমাদের রপ্তানির সাপেক্ষে সেই বিষয়গুলো যাতে এখানে বিবেচিত হয়। কেননা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত পণ্য এনে থাকি, সেগুলো গড়পড়তা তাদের ইফেক্টিভ রেট খুবই কম, 0% থেকে 2-3% ভিতরে। তুলা বা সয়াবিন তেল, অথবা আপনি যদি কেমিক্যালস এর কথা বলেন, পেট্রোলিয়ামের কথা বলেন, এগুলো খুব উচ্চ শুল্কের না। সুতরাং এই জায়গায় শুল্ক ছাড় দিয়ে যে অনেক বেশি আমদানি বাড়ানো যাবে তা না। সুতরাং কৌশল নির্ধারণের ক্ষেত্রে শুল্ক কেন্দ্রিক কৌশল থেকে খুব ফলাফল বেশি পাওয়া যাবে না, বরঞ্চ আসতে পারে কিভাবে বাণিজ্য ঘাটতি কমানো যায় তার জন্য আলাদা কৌশল। তবে এখানে মনে রাখা দরকার যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো ঘোষণা করেনি যে তারা এই নেগোসিয়েশন গুলো কি কাঠামোতে প্রত্যেকটি দেশের সাথে করবে। এটি কি 1-to-1 বেসিসে করবে, নাকি তারা মূল্যায়নটি একটি প্রতি বাৎসরিক বা কোয়ার্টারলি বেসিসে বা হাফ ইয়ারলি বেসিসে করবে, এবং সেখানে মূল্যায়ন কাঠামোটি কি হবে। যেমন আমাদের উপর 37% শুল্ক আরোপ হয়েছে, আমরা যদি আগামীতে আমদানি বাড়িয়ে দেই এবং তার ফলে যদি এই রেটটা যদি কমে 35% বা 30%, তাহলে কি সাথে সাথে তারা রেটটি রিভাইজ করে ফেলবে? রিভিশনের কাঠামোটি কি হবে সেটিও কিন্তু এখনো পরিষ্কার নয়। সুতরাং আমার মনে হয় যে এক্ষুনি দ্রুত কোনো পদক্ষেপ নেওয়ার আগে মার্কিন প্রশাসন থেকে কিভাবে এই কৌশলটি নির্ধারণ করা হয় ফাইনালি, সেটি আমাদের বোঝা দরকার আছে, এবং সেটির সাপেক্ষেই হয়তো আমাদের নিজেদের দিকে কৌশলগুলো হয়তো নির্ধারণ করার প্রয়োজন পড়বে। গোলাম মোয়াজ্জেম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর পথ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ঘাটতি কমানোর সুযোগগুলো সক্রিয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। শুল্কের ধাক্কা সামলাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে
আলোচনায় বসতে চায় বাংলাদেশ। বাণিজ্য উপদেষ্টা ব্লুমবার্গকে জানিয়েছেন, রপ্তানি পণ্যে ধার্য হওয়া শুল্ক কমাতে বাণিজ্য উদ্বৃত্ত কমানোর উপায় খুঁজছে বাংলাদেশ। তিনি আরও জানান, এটি এখন আর দ্বিপক্ষীয় বিষয় নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক সুনামি হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প প্রশাসন যে কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ হারে শুল্ক আরোপ করেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক ক্রেতা। ফলে এই শিল্পের ওপর আঘাত লাগলে অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে। ঋণ চুক্তির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের শর্ত পর্যালোচনায় আজ ঢাকায় আসছে আইএমএফ-এর প্রতিনিধি দল। সফরে প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। সফরের দ্বিতীয় দিন রোববার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে আইএমএফ-এর প্রতিনিধি দলটি। জানা গেছে 6 এপ্রিল থেকে বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা চলবে 2 সপ্তাহ ব্যাপী। আইএমএফ-এর দল অর্থ বিভাগ, এনবিআর, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এনার্জি রেগুলেটরি কমিশন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গে বৈঠক করবে। 2023 সালে 30 জানুয়ারি ঋণ কর্মসূচি চালু হওয়ার পর সংস্থাটি থেকে 3 কিস্তিতে $231 কোটি পেয়েছে বাংলাদেশ। বাকি আছে ঋণের $239 কোটি। সব শর্ত পূরণ না হয় চতুর্থ কিস্তির অর্থ ছাড় হয়নি এর আগে। এবার সরকার আশা করছে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসাথে পাওয়া যাবে আগামী জুনে। বাজারে ব্যাপক চাহিদা থাকলেও শেয়ার বাজারে তালিকাভুক্ত ফুয়াং ফুডসের উৎপাদন প্রায় বন্ধ। নিয়ম থাকলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে দেয়া হয়নি কোনো মূল্য সংবেদনশীল তথ্য। বেতন না দেওয়ায় দেখা দিয়েছে শ্রমিক অসন্তোষ। পরিবেশকদের টাকা লোপাট ও সরবরাহকারীদের পাওনা পরিশোধ না করার মাধ্যমে দায় দেনা বাড়িয়ে এখন প্রায় বন্ধের পথে কোম্পানিটি। কেক, বিস্কুট, বানসহ ফুয়াং ফুডসের রয়েছে জনপ্রিয় প্রায় 56টি খাদ্যপণ্য। বাজারে বেশ চাহিদা রয়েছে এসব পণ্যের। কোম্পানিটি কোনো কারণ ছাড়াই গত 9 ফেব্রুয়ারি এক অফিস আদেশে উৎপাদন কমানোর ঘোষণা দেয়। 28 মার্চ পর্যন্ত 2 শিফটে উৎপাদন চালুর কথা থাকলেও বাস্তবে বেশিরভাগ সময় তা বন্ধ থাকে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে ডিএসইকে জানানো হয়নি উৎপাদন বন্ধের কারণও, যা তালিকাভুক্তি আইনের পরিপন্থী। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা সাধারণ বিনিয়োগকারীদের। বেতন বন্ধ রাখা, দক্ষ জনবল ছাঁটাই করে কারখানা স্থায়ী বন্ধ করার পায়তারা বুঝতে পেরে মার্চে 2 দফা রাস্তায় নেমে বিক্ষোভ করেন শ্রমিক কর্মচারীরা। রোজার হচ্ছে 7-8 দিন আগে শুরু হইলো বন্ধ, আর এই মাল দেশে আজকে 2 দিন। লভ্যাংশের টাকা পাই না, আমাদের ওই যে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা, এই টাকার খবর নাই, সব আত্মসাৎ করে বলেছে মালিক। 2023 সালে কোম্পানির ডিলারদের কাছ থেকে পণ্য বিক্রির 2,12,50,000 টাকা সংগ্রহ করা হয়, যা কোম্পানির মূল ক্যাশ বইয়ে না দেখিয়ে কোম্পানির হিসাব বিভাগে হাতে লেখা রেজিস্টারে লিপিবদ্ধ হয়। পরিবেশকদের টাকা ব্যাংকে জমা না দিয়ে ক্যাশে দেওয়ার নির্দেশ দেয় কোম্পানির কর্তৃপক্ষ। সে বছরের 15 এপ্রিল থেকে 20 আগস্ট পর্যন্ত 15 দফায় মোট 1,96,17,774 টাকা কোম্পানি থেকে তুলে নেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন। এসব বিষয়ে জানতে ফুয়াং টাওয়ারে গেলে সেখানে দেখা যায় ভিন্ন চিত্র। পরিবেশক, ডিলার সহ অন্যান্য পাওনাদারদের ভয়ে প্রধান ফটকে তালা দিয়ে অফিস করছেন কর্মকর্তারা। মিয়া মামুনের সঙ্গে দেখা করতে গেলে জানানো হয় তিনি অফিসে অনুপস্থিত। কথা বলেন হোয়াটসঅ্যাপে। তার দাবি, নগদ লেনদেনে তেমন ক্ষতি হয় না কোম্পানির। উৎপাদন বন্ধের বিষয়েও দেন নানা যুক্তি। স্বচ্ছতা অস্বচ্ছতা বাদ দিলাম, আমার কথা হলো আমি কি রুলস ভায়োলেট করতেছি কিনা। আমি বিকাশে টাকা নিলাম, ক্যাশ টাকা নিলে আমার কি রুলে কোনো ভায়োলেট হচ্ছে? প্রমাণও নাই যে আমি এই টাকা নষ্ট করে ফেলেছি। পিএসআই আমি যদি মাল কমাই বাড়াই সব আমাকে পিএসআই দিতে হবে। সাধারণ শেয়ার হোল্ডার, শ্রমিক কর্মচারী, ক্ষতিগ্রস্ত সরবরাহকারীদের সুরক্ষায় ডিএসই ও বিএসইসিকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 31 বছরেও জরুরি ওষুধের তালিকা পরিবর্তন করেনি সরকার। এই তালিকার 117টি ওষুধের দাম নিয়ন্ত্রণ করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই সময়ে আরও অনেক ওষুধ তালিকায় সংযোজন করা প্রয়োজন ছিল। অভিযোগ আছে ওষুধ কোম্পানিগুলোর চাপে সেটা সম্ভব হয়নি। ফলে কম টাকায় অনেক জরুরি ওষুধ পাচ্ছে না জনগণ। দেশে 200-র বেশি কোম্পানি ওষুধ উৎপাদন করে 35,000-এর মতো। এর মধ্যে 117টি আছে প্রাইমারি হেলথ কেয়ার মেডিসিনের তালিকায়।
এগুলোর মূল্য নির্ধারণ করে সরকার, বাকিগুলো করে কোম্পানি। ১১৭টি জরুরি ওষুধের তালিকা হয়েছে ১৯৯৪ সালে। দরকারি ও বেশি ব্যবহৃত এসব ওষুধ কম টাকায় কিনতে পারে মানুষ, কিন্তু মুনাফা কম হওয়ায় অর্ধেক ওষুধ উৎপাদনই হয় না। অনেক ওষুধের ব্যবহারও নেই। ওখান থেকে অনেক ওষুধ বাদ পড়ছে এবং যেটা অপ্রয়োজনীয় ওষুধগুলো এখানে ঢুকছে, ফ্যামিলি প্ল্যানিংও এখানে সামগ্রী এখানে ঢুকছে। তার মানে এইটা পর্যায়ক্রমে যখন রিভাইজ হয়েছে তখন ওষুধ কোম্পানি যোগসাজশে যেটা হয়েছে, গুরুত্বপূর্ণ ওষুধগুলো লিস্টের বাইরে নিয়ে আসা হয়েছে এবং কম গুরুত্বপূর্ণগুলো ওখানে স্থান পেয়েছে। টাইম টু টাইম এটা রিভাইজ হয়ে যে আমরা যেন ওষুধ কোম্পানি ক্ষতির সম্মুখীন না হয় সেই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে, সাথে সাথে জনগণও যেন নিয়ন্ত্রিত প্রাইস ফেস করে সেটা খেয়াল রাখতে হবে। অনেক দেশেই অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা রয়েছে। দেশেও ২৮৫টি জরুরি ওষুধের তালিকা থাকলেও তা কার্যকর নয়। আর ৩১ বছরে প্রাইমারি হেলথ কেয়ার মেডিসিনের তালিকায় কেন সংযোজন বিয়োজন হয়নি তার উত্তর নেই অধিদপ্তরের কাছে। আগে কি হয়েছে না হয়েছে সেটা আলাদা ইস্যু, দীর্ঘদিন করা যায়নি, বিভিন্ন বাস্তবতা বিভিন্ন প্রেক্ষাপটে সেটা হতে পারে, বাট এখন একটা কার্যকরী পদক্ষেপ মন্ত্রণালয় নিতে যাচ্ছে। WHOর যে লিস্ট সেটার সাথে সমন্বয় রেখে এটা আপডেট করা হচ্ছে। আপডেটেড লিস্ট পেলেই সেটাকে যেটা আকারে পাবলিশ করে সেইগুলো যাতে মানুষ খুব সহজ মূল্যে পেতে পারে, এটা কার্যকর পদক্ষেপ নেওয়ার পথে। জাতীয় ওষুধ নীতি অনুযায়ী অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২ বছর পর পর হালনাগাদ করার কথা থাকলেও তা হয়নি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌলভীবাজারে গত মৌসুমে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। প্রতিকূল আবহাওয়া সহ নানা সংকটকে দায়ী করছেন বাগান মালিকরা। তবে চা উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও উন্নয়নের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মৌলভীবাজারে ছোট বড় ১২০টি চা বাগান আছে। এসব বাগান থেকেই চাহিদার ৫৫% পূরণ হয়, কিন্তু নানা কারণে গত মৌসুমে কমেছে চায়ের উৎপাদন। বাগান মালিকদের দাবি, মৌসুমের শুরুতে খরা এবং পরে অতিবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয় চা বাগানে। এছাড়া ২.৫ মাস ধরে চলা শ্রমিক ধর্মঘটের প্রভাব পড়েছে উৎপাদনে। ওয়েদারটা খুব আনফেভারেবল ছিল। বছরের প্রথম দিকে ড্রাউট ছিল, তারপর এক্সেস রেইন এবং এক্সেস টেম্পারেচার সবকিছু মিলে চা উৎপাদনের জন্য চা উপযোগী সেটা ছিল না। উৎপাদন কমের পাশাপাশি নিলামে চায়ের ন্যায্য দাম না পাওয়াকেও দায়ী করছেন অনেকে। কেমিক্যালস এন্ড গ্যাস, ইলেকট্রিসিটি, ফুয়েল এভরিথিং এর দাম গ্র্যাজুয়ালি বাড়তেছে, ফলে উৎপাদন কস্ট বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের সেল প্রাইসেসে উৎপাদনের একটা ফারাক থেকে যাচ্ছে। চা উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সরকারি নীতিমালা জরুরি বলছেন মালিকরা। অতিবৃষ্টি অনাবৃষ্টি দুটোই চায়ের জন্য খারাপ। এর জন্য চার প্রায় 10 থেকে 12% চা বিহাইন্ড এর আগের বছর তুলনায়। ২০২৪ সালে চায়ের উৎপাদন লক্ষ্য ছিল ১০ কোটি ৮০ লাখ কেজি, উৎপাদন হয় ৯ কোটি ৩০ লাখ কেজি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাহাড়ি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে জমে উঠেছে রাঙামাটির বৈশুক সাংগ্রাই বিজু বিহু মেলা। মেলা ঘিরে প্রতিদিনই বেচা বিক্রি হচ্ছে অর্ধ কোটি টাকার। লাভের ২/৩ পাচ্ছেন নারী উদ্যোক্তারা। শুধু উপার্জন নয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিকে সুন্দরভাবে তুলে ধরছেন নারীরাও। বৃহস্পতিবার থেকে রাঙামাটিতে শুরু হয়েছে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈশুক সাংগ্রাই বিজু মেলাকে রঙিন করে তুলেছেন আদিবাসী নারীরা। মেলায় ১৮০টি স্টলের মধ্যে ১৫০ শতাধিক স্টল পরিচালনা করছেন নারীরা। স্টলগুলোতে পাহাড়ের ঐতিহ্যবাহী খাবার, কাপড়, অলংকার, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করছেন তারা। শুধু অর্থ উপার্জনই নয়, নারীরা তুলে ধরছেন নিজেদের ঐতিহ্য সংস্কৃতিকেও। আমাদের ট্রেডিশনাল খাবারের দোকান আর কি, মোটামুটি প্রথম দিন একটু ভালো সেল হয়েছে। আমাদের মেলার কালকে মোটামুটি সেল ভালো হয়েছে, আর আমাদের জুস আইটেম ছিল, আমাদের জুস আইটেম বেশি সেল হয়ে গেছে। সারা পাচ্ছি আর কি মানুষের কাছে, কারণ আমার জিনিসগুলো হচ্ছে যে সবগুলান ইউনিক আর কি। উৎসব ঘিরে রাঙামাটিতে প্রতিদিন আসছেন পর্যটকরা। আগামীতেও এই ধরনের আয়োজনের কথা বলছেন আয়োজকরা। বৃহত্তর জনগোষ্ঠীর যে মহিলারা আছে কিংবা অন্যান্য যারা পুরুষরা আছেন, তারা যেন আত্মকর্মসংস্থানের মাধ্যমে পার্বত্য এলাকার যে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির উপাদান উপকরণগুলো আছে তার চর্চা এবং সংরক্ষণের মাধ্যমে
বিক্রয়ের মাধ্যমে যেন আত্মকর্মসংস্থান ইয়েটা বেগবান হয়। প্রথম পর্বের উৎসব শেষ হবে 9 এপ্রিল, দ্বিতীয় ও তৃতীয় পর্বের উৎসব শেষ হবে 16 এপ্রিল, আর 12 এপ্রিল পানিতে ফুল ভাসিয়ে বাংলার পুরাতন বছরকে বিদায় জানানো হবে। 13 এপ্রিল হবে মূল বিজু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।